your marketing to a smaller, more targeted group. Segmentation can be based on demographic, geographic location, হইতে পারে বিহেভিয়ারের উপর ভিত্তি করে, সাইকোগ্রাফিক্সের উপরে, ভ্যালুস, লাইফস্টাইলের উপরে বেস করে। আপনি হইতে পারে যে একটা স্পেসিফিক সেগমেন্টে আপনি হয়তো শুধুমাত্র হিজাব বিক্রি করেন অথবা আবায়া বিক্রি করেন, তার মানে আপনার সেগমেন্টটা কি, যারা মুসলিম। এখন এমন হইতে পারে যে স্পেশালাইজেশন করার জন্য আপনি যেটা করতে পারেন, আপনি কিডসদের জন্য হিজাব এবং আবায়া নিয়ে আসলেন, সবাই তো বড়দের জন্য করতেছে, তাহলে আমি যখন কিডস নিয়ে আসলাম, যে বাচ্চা যাদের বয়স মানে মাত্র ছোট বাচ্চা, ওদের জন্য বোরকা বা আবায়া অথবা হিজাব এগুলো কিন্তু মার্কেটে পাওয়া যায় না, এগুলোর জন্য বাবা মারা কি করে অর্ডার দিয়ে বানায় আনে, অত সুন্দরও হয় না। এখন আপনি যদি স্পেসিফিক চিন্তা করেন যে আমি স্পেশাল একটা মার্কেট ধরবো, তাহলে কি হইতে পারে এই মার্কেটটা বাচ্চাদের জন্য, যাদের যেই বাচ্চাটা 12 বছরে পড়ছে, মানে যখন থেকে পর্দা করাটা ওর জন্য ফরজ, বা অনেক বাবা মারা ছোটবেলা থেকেই প্র্যাকটিসটা করায়, অনেকে 5-7 থেকেই বোরকা টোরকা পড়ায় ফেলে বাচ্চাদেরকে। তাহলে আপনি যদি ওরকম টার্গেট করেন যে আমার 7 বছর থেকে আমরা 12 বছর পর্যন্ত, বা 7 বছর থেকে 14 বছরের এই সেগমেন্টের বাচ্চাদের জন্য আমি হিজাব আবায়া করি, তাহলে দেখেন সেগমেন্টটা কিন্তু আলাদা হলো। এবার কি হবে, এবার কমিউনিকেশনটাও কিন্তু পুরোপুরি আলাদা হবে, তাই না? আপনি ওদের জন্য ইভেন প্রোডাক্ট ডিজাইনটাও ওদের মতো করে একটু ফুল টুল দিয়ে, মানে যেটা ওদের কাছে সুদিং লাগবে, বাচ্চাদের সাইকোলজি অনুযায়ী আপনি প্রোডাক্ট ডিজাইন, কমিউনিকেশন ডিজাইন করবেন। দিস ইজ সেগমেন্টেশন, একদম আলাদা করে ফেলা। ইভেন হইতে পারে যে আপনি আপনার কাস্টমার গ্রুপ কারা, শুধু রিটায়ার্ড পারসনরা, যাদের বয়স 60 আপ। এই যে এই সেগমেন্টে যখন আপনি যাবেন, একটা রিটায়ার্ড মানুষের চিন্তাধারা কেমন, তারা কিভাবে চিন্তা করে, কিভাবে খায়, কিভাবে ঘুমায়, তাদের লাইফস্টাইল, তাদের সাইকোলজিটা কিভাবে কাজ করে, ওই জিনিসটা ধরে আপনি কমিউনিকেশন করবেন, তখন দেখেন আপনার প্রোডাক্টটা রিলিভেন্সি অর্জন করবে। হোয়াই ইট ওয়ার্কস, different audience have different needs. Marketing to everyone means speaking to no one. When you are for everyone, you are for no one. আমি দেখি বেশিরভাগ ব্যবসায়ী বলে আমরা সবার জন্য, আপনি যখন সবার জন্য, আপনি কারোর জন্য না। এই যে দেখেন, আমি কিন্তু বলি না যে আমি সব উদ্যোক্তার জন্য, আমি বলি হাই ভ্যালু, আমি বলি যারা কোটি টাকার চিন্তা করেন ব্রেভে আসেন, ছোট চিন্তাওয়ালারা আইসেন না, এটা আপনাদের জন্য না। দ্যাটস আমি একটা বার দিয়ে রাখছি, একটা বার। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাইলে আপনাকে অন্তত মেট্রিক ইন্টার মিলে আপনাকে 7 পয়েন্ট থাকতে হয়, রাইট? এখন হয়তো কম বেশি হইতে পারে, জানি না। এই যে একটা বার দিয়ে রাখছে, এর কমের যারা, তারা যাতে আসতে না পারে, তা আমি 5-10 লাখ টাকার একটা বার দিয়ে রাখছি, যে যার অতটুকু আগ্রহ আছে, বিশাল কিছু করতে চায়, শুধু তারাই আসুক, ছোট চিন্তার কেউ এখানে যাতে না আসে। এই যে দিস ইজ দ্য ডিফারেন্সিয়েশন, সেগমেন্টটাকে আমি পুরো আলাদা করে ফেলছি। নাম্বার 4, কনসেন্ট্রেশন। ফোকাস অন ইউর এনার্জি এন্ড রিসোর্স অন ইউর, যেমন আমি শুরুতে বলছিলাম, আপনার বিজনেসে মনোযোগ দেওয়ার একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মার্কেটিং। 60-60-60 রুলস, অর্থাৎ 60% টাইম, 60% এনার্জি, 60% মানি, 60% লার্নিং কই দিবেন? মার্কেটিং। কনসেন্ট্রেশনটা ফুল অন মার্কেটিং, হ্যাঁ। এরপরে বাকি 40% দিবেন প্রোডাকশনে এবং অপারেশনে এবং টিম বিল্ডিং এ, বাকি 3টা আর মার্কেটিং এ দিবেন বেশিরভাগ। তাহলে আপনার জিনিসটা, এরপরে আরেকটা কনসেন্ট্রেশনের জায়গা হলো, আমরা প্যারেটোর 80-20 রুলসটা জানি। এই রুলসের অর্থ হচ্ছে 20% অফ ইউর অ্যাকশন ক্রিয়েট 80% অফ ইউর রেজাল্ট। অর্থাৎ যেই কাজগুলো আপনার বিজনেসে বেশি ইম্প্যাক্ট তৈরি করে, ওই কাজগুলোতে আপনি মনোযোগ বাড়িয়ে দিবেন। ইভেন যেই কাস্টমাররা বারবার পারচেজ করে, কারণ 20% অফ ইউর কাস্টমার পারচেজ 80% অফ ইউর প্রোডাক্ট, তাহলে ওই 20%কে আপনি যদি এক্সট্রা কেয়ার না দেন, এক্সট্রা কনসেন্ট্রেশন না দেন, ওরা কিন্তু লং রানে হারায় যাবে। Why it works? Spreading yourself thin creates average results everywhere. So, একটা নির্দিষ্ট জায়গায় ফোকাস করলে, যেমন লুলুম্যান, এটা ইয়োগা বা লাইফস্টাইলের একটা বিখ্যাত ব্র্যান্ড, ওরা লুলুলেমন started by focusing only on premium yoga wear for women. Once they dominated, then that niche they expanded. তাহলে আমি একটা স্পেসিফিক জায়গায় কনসেন্ট্রেশন করলাম, এইটাতে একটা অবস্থান তৈরি করে আস্তে আস্তে আমি সেগমেন্টটাকে বড় করলাম। যেমন আমি বড়দের নিয়ে এখন কাজ করতেছি, কিন্তু আমার লং রানে প্ল্যান হচ্ছে আমি আসলে বাচ্চাদের দিকে চলে যাব, কিডসদের নিয়ে। ব্রেভ কিডস প্রোগ্রাম আমি চালু করতেছি, বাচ্চাদের ক্রিয়েটিভিটি, ব্রেইন ডেভেলপমেন্টটা করার জন্য, বড় চিন্তা করে তারা যাতে বিজনেস করতে পারে। এন্টারপ্রেনারশিপ কোর্স আমি বাচ্চাদের জন্য আনবো, 10 বছর 11 বছরের বাচ্চারা ব্যবসা করে কোটি টাকা ইনকাম করবে। এই জিনিস আমি বাংলাদেশে দেখাইতে চাই, এটা সম্ভব। সো এই যে এই জিনিসগুলোর মাধ্যমে কনসেন্ট্রেশনটা, আপনি বড়দের দিয়ে একটা মার্কেট তৈরি করে আস্তে আস্তে আমার ফোকাস পয়েন্টে চলে গেলাম। These 4 pillars are not just theory, they are the foundation of every dominant brand. এটা থিওরি না। স্পেশালাইজেশন কেন করবেন? ফর স্ট্যান্ড আউট। আপনি যখন স্পেশালাইজেশন
থাকবেন, আপনি তখন স্ট্যান্ড আউট করতে পারবেন, বাকিদের থেকে আপনাকে আলাদা মনে হবে। ডিফারেন্সিয়েশন টু বি চুজেন, আপনি যখন ডিফারেন্ট করতে পারবেন, অন্যদের থেকে আলাদা করতে পারবেন, তখন মানুষ আপনাকে চুজ করতে পারবে ইজিলি। সেগমেন্টেশন টু কানেক্ট, অর্থাৎ এই সেগমেন্টের কাস্টমারের জন্য বানাইছি, ওই সেগমেন্টে আমি বাচ্চাদের জন্য বানাইছি, বাচ্চারা কানেক্ট হবে, আমি বৃদ্ধদের জন্য বানাইলে বৃদ্ধরা কানেক্ট হবে। কনসেন্ট্রেশন টু ডোমিনেট, অর্থাৎ আপনার গুরুত্বপূর্ণ কাস্টমার, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে, কাজগুলোতে কনসেন্ট্রেশন বাড়াইলে আপনি মার্কেট ডোমিনেশন করতে পারবেন। কাস্টমার এক্সপিরিয়েন্স অ্যাজ মার্কেটিং উইপন। এক সেকেন্ড একটু করতেছি, কেমন ফিল করছেন? ইয়েস আসি। কেমন লাগতেছে আজকে লার্নিং সো ফার? আমি জানি অনেক একসাথে হয়ে যাইতেছে টপিক, বাট আমি চেষ্টা করতেছি আপনাদের হাইয়েস্ট ভ্যালুটা দেওয়ার জন্য, যাতে সর্বোচ্চ ইয়াটা নিতে পারেন। এক্সিলেন্ট, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আপনার একটু সাড়া দিলে ভালো লাগে যে আছেন, আসলে আমি তো অনলাইনে তো দেখতে পাচ্ছি না আপনাদের, জাস্ট জানি আপনারা আছেন। সুপার, ফাটাফাটি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কমেন্ট ওপেন করলে ঝড় শুরু হয়ে যায়, তাণ্ডব হয়ে যায় আর কি। থ্যাংক ইউ সো মাচ। আমি আবার অফ করে দিচ্ছি, সরি 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 সরি। পেমেন্ট কিভাবে বলবো? পেমেন্ট আমরা লিঙ্ক দিয়ে দিব না, সমস্যা নাই, করে ফেলতে পারবেন ক্লাস শেষ হলেই। এখন একটা জিনিস আমি মনে করি আপনাদের অনুভূতিতে লাগা উচিত বা লাগতেছে, দেখেন এই যে যে জিনিসগুলো আমি শিখাচ্ছি বা শেয়ার করতেছি বা স্কিল নেওয়ার আছে, এই জিনিসগুলো বাদ দিয়ে যারা কমন সেন্স নিয়ে ব্যবসা করতে নামতেছে তারা কিভাবে টিকবে আপনি বলেন তো? আমি শুধু পার্থক্যটা এইভাবে বোঝেন, যারা এই ক্লাসগুলো করলেন, মনোযোগ দিয়ে করলেন, আমি জানি অনেকেই হয়তো মনোযোগ দিয়ে করবেন, অনেকে ভালো লাগে, যারা মনোযোগ দিয়ে করলেন, করে এটা আপনি ব্যবসায় ইমপ্লিমেন্ট করলেন, ভার্সেস এই ক্লাসগুলো যেই মানুষটা করলো না, তার কমন সেন্স দিয়ে ব্যবসা করতেছে, আপনার সাথে উনি ব্যবসা টিকবে? আপনার সাথে উনি পারবে? স্কিলের সাথে আনস্কিল একটা মানুষ কিভাবে পারে? পুরো জীবনটাই, লাইফটা তো স্কিলের খেলা, রাইট? বিজনেসটা তো স্কিলের খেলা, কারণ বিজনেসের সমস্ত মেকানিজম গুলো আপনার ব্রেইন বা আপনার স্কিল থেকেই তো, আপনার মাথা থেকেই তো আসতেছে, অন্য কোথাও থেকে এগুলো আসতেছে না। কিন্তু তাহলে আপনি যতটা দক্ষ হবেন ততটা আপনি আপনার বিজনেসে ভালো করবেন। সো এবার আসেন কাস্টমার এক্সপিরিয়েন্স অ্যাজ আ মার্কেটিং উইপন। মার্কেটিং ওয়েপন এটা, দ্য বেস্ট মার্কেটিং ইজ দ্য স্টোরি ইউর কাস্টমার টেল অ্যাবাউট ইউ। লেভেল 1, মিট এক্সপেকটেশন, ইউ আর ফরগেটেবল। মানে কি? মানে হচ্ছে আপনি যে পণ্য বা সার্ভিসটা নিয়ে কাজ করতেছেন, এই পণ্য বা সার্ভিস যদি, অর্থাৎ আপনি কাস্টমার এরকম একটা এক্সপেকটেশন নিয়ে পণ্যটা কিনলো এই লেভেলের, আপনি এই লেভেলের একটা সার্ভিস দিলেন, এটা মানুষ ভুলে যাবে, মনে রাখতে পারবে না। আপনাকে কি করতে হবে? এক্সিড দ্য এক্সপেকটেশন। এক্সিড, আপনি কাস্টমারকে কমিটমেন্ট করেছিলেন এই লেভেল, আপনি ওভার ডেলিভার করেন, আপনি এক্সিড করেন এক্সপেকটেশন, তখন ইউ আর রিমেম্বার্ড। কাস্টমার বলবে ওয়াও, এটা তো আমি আশা করি না এরকম। যেমন ধরেন এই যে গ্রোথ চ্যালেঞ্জ, আমি ডেফিনেট করে বলতে পারি আপনারা জীবন এটা আশা করেন নাই যে 1 টাকাও পেমেন্ট নেয় নাই, 0 একটা কি আর করাবে, 1-2 ঘন্টা ক্লাস করে একটা বেসিক আলোচনা হয়তো করবে। ইভেন এই মানসিকতা থেকে অনেকে জয়েনও হয়তো করে নাই। তো আমি কি করতেছি, আপনার এক্সপেকটেশন আমি জানি যতটুকু ছিল এটা অলরেডি আমি ওভার করেছি, আমি জানি অলরেডি, কারণ আমরা 10টা থেকে 10টা পর্যন্ত টাইম দিয়ে রাখছিলাম, অলরেডি দেখেন আজকেও 11টা বাজে, তার মানে গতকাল আমরা 2 ঘন্টা আপনাদেরকে এক্সট্রা দিয়েছি, আজকে 1 ঘন্টা অলরেডি এক্সট্রা, আর বাকি সময় কাভার দিতে দিতে আরো 1 ঘন্টার কাছাকাছি হয়ে যাবে। তাহলে এক্সিড দ্য এক্সপেকটেশন হলে যেটা সুবিধা, আপনি এই অনুভূতিটা ভুলতে পারবেন না, এই অনুভূতির কথা আরো 5 জনকে বলবেন, আরে জানো সেরকম এক কোর্সে জয়েন করছিলাম, কোনো টাকা পয়সা নেই, কিন্তু যেই ভ্যালু দিছে ভাই, এই জিনিস উনি 10,000 টাকায় বেচলেও লস নাই। যেই ইনফরমেশন, একটা ইনফরমেশন কাজে লাগাইতে পারলে তো কোটি টাকা আর্ন করা সম্ভব। এক্সিট, অলওয়েজ চিন্তা করেন কাস্টমারকে সারপ্রাইজ, ডিলাইট কিভাবে দেওয়া যায়, ডিলাইট ইমোশনালি, ইউ আর লাভড। এই যে আমি যে আমের ঝুড়িটা পাঠাই দিয়েছি, এটা ডিলাইট, এটা লাভেবল, মানে ভালোবাসা তৈরি হয়েছে, আমি বড় করে লিখে দিছি ভালোবাসার এটা উপহার। যে অ্যামেজ করেন, ইউ আর রেকমেন্ডেড, অ্যামেজিং ফিলিং দেন আমার পণ্য, মানে সে যাতে মানে একটা রাজার মতো ফিল করে, একটা রেড কার্পেট সার্ভিস,
যখন এক দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রীয় অতিথি আসে রেড কার্পেট সার্ভিস দেয় না, আপনার কাস্টমারকে এরকম একটা রেড কার্পেট সার্ভিস দেন, সেটা তো ওয়াও, একটা অ্যামেজিং দুনিয়া, একটা মনে করতে করে যাতে একটা অ্যামেজিং ওয়ার্ল্ডে আমি চলে আসছি। পারপাস অফ বিজনেস ইজ ক্রিয়েট অ্যান্ড কিপ কাস্টমার। বিজনেসের মেইন পারপাস কি আমরা জানি, মেইন পারপাস টাকা কামানো, ফ্রিডম, মেইন পারপাস অনেকের কাছে পারপাসফুল কিছু করা বা মানে, কিন্তু পিটার ড্রাকার চমৎকার করে বলছেন পারপাস অফ বিজনেস ইজ ক্রিয়েট অ্যান্ড কিপ কাস্টমার, অর্থাৎ কাস্টমার তৈরি করা এবং ধরে রাখা দুইটাই কিন্তু বিজনেসের পার্ট। সো আমরা শুধু তৈরিতে মনোযোগ দিলে হবে না, মার্কেটিং এর একটা গুরুত্বপূর্ণ পার্ট থাকবে কিভাবে পুরনো কাস্টমারকে ধরে রাখা যায়, কারণ পুরনো কাস্টমার ধরে রাখার খরচ বেশি। একটা পুরনো কাস্টমার ধরে রাখতে যদি 100 টাকা খরচ হয়, একটা নতুন কাস্টমার আনতে খরচ হবে 500 টাকা, 5 গুণ বেশি খরচ হয়। হোয়াট ইজ দ্য ট্রু মেজার অফ বিজনেস সাকসেস? আপনি বিজনেসে সফল কি ব্যর্থ এটা বোঝার মেজারমেন্টটা কি বলেন তো? কাস্টমার স্যাটিসফ্যাকশন। কাস্টমার স্যাটিসফাই হলে আপনি বুঝবেন আপনার বিজনেস বা মার্কেটিং সাকসেসফুল। এখন মেজার কেমনে করবেন? হোয়াট ইজ দ্য ট্রু মেজার অফ কাস্টমার স্যাটিসফ্যাকশন? কাস্টমার স্যাটিসফাই হলো কিনা এইটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার উপায় রিপিট পারচেজ, বারবার 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 আপনার কাছ থেকে। আপনারা শুনলে অবাক হবেন, অবাক মানে কি, দারুণ অবাক হবেন যে আমাদের ব্রেভ কোর্সও, এত দামি কোর্সও মানুষ 3বার 4বার করে রিপিট করে, আবার করে, তার ফ্যামিলি মেম্বার বাচ্চাদের সহ, বাবা বাচ্চা মিলে করে, বাবা মেয়ে করেছে, বাবা ছেলে করে, তারপর হাজবেন্ড ওয়াইফ করে, পার্টনাররা করে, বিজনেস পার্টনাররা মিলে একসাথে 6 জন 7 জন বিজনেস পার্টনারও আমাদের কোর্সে জয়েন করে। তাহলে আমি বুঝতেছি কাস্টমার আমার প্রতি স্যাটিসফাই। সো 3 ওয়েজ টু ইনক্রিজ সেলস এন্ড বিজনেস গ্রোথ। বিজনেস গ্রোথ করার জন্য 3টা জিনিস আপনার লাগবে, যে আব্রাহামের সূত্র অনুযায়ী। সেল টু মোর ইন্ডিভিজুয়াল পিপল, অর্থাৎ আরো বেশি মানুষের কাছে বিক্রি করা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সেল মোর টু ইচ কাস্টমার, অর্থাৎ প্রত্যেকটা কাস্টমারের কাছে আরেকটু বেশি বেচা, আপসেল, ক্রস সেল, ডাউন সেল, এরকম এই স্ট্র্যাটেজিগুলো এখানে কাজে লাগানো। আপনি যদি খেয়াল করে দেখেন, আপনি যদি ইয়া কিনতে যান, নতুন কাস্টমারকে কিভাবে সেল করতে হবে এটা আমরা অনেকে জানি, এই জন্য আমি দ্বিতীয়টা থেকে কথা বলতেছি। ধরেন অ্যাপেক্সে গেছেন আপনি জুতা কিনতে, আপনি জুতা যখনই কিনা কমপ্লিট করবেন বলবে সাথে সাথে, স্যার জুতার সাথে ম্যাচ করে বেল্ট আছে আমাদের নতুন, কিনে নেন। স্যার মোজা লাগবে না? স্যার টি শার্ট নেবেন না? এই যে দেখেন জুতার শু পলিশ করার জন্য ইয়া নিবেন না? তার মানে এই যে যে অফারগুলো করতেছি, ইভেন আপনি কেএফসি তে যদি যান, আপনি চিকেন ফ্রাই অর্ডার করার সাথে সাথে স্যার ড্রিঙ্কস কোনটা দিব, জিজ্ঞেসও করে না ড্রিঙ্কস লাগবে কিনা, ড্রিঙ্কস কোনটা দিব। এই যে প্রশ্নগুলো কিন্তু ট্রিকি, এগুলো দিয়ে মার্কেটিং হুক করে আমাদের। এই যে ড্রিঙ্কস কোনটা দিব বলার কারণে ড্রিঙ্কস থেকেই কিন্তু ম্যাক্সিমাম প্রফিটটা তারা বের করে ফেলে। তাহলে সেল মোর টু ইচ কাস্টমার, একই কাস্টমারের কাছে আরেকটু বিগার বাস্কেটে সেল করা। আপনার যদি ওয়েবসাইট বেস বিজনেস থাকে, ওয়েবসাইটের মধ্যে আপনি অর্ডার বাম্প দিয়ে দেন একটা প্রোডাক্টের সাথে। আপনি যদি পিজা হাটের ওয়েবসাইটে ঢোকেন, ওয়েবসাইটে দেখবেন পিজা অর্ডার করতে গেছে, নিচে অ্যাড অনস দেখাচ্ছে পিজার সাথে আর কি কি অ্যাড করা যায়, ফ্লেভার অ্যাড করলে এত টাকা, এটা অ্যাড করলে, ক্লিক করলে অটোমেটিক্যালি অ্যাড হয়। আপনি যদি রকমারিতে ঢোকেন দেখবেন ফ্রিকোয়েন্টলি বট টুগেদার, মানে একসাথে বইগুলোর বান্ডেল। আপনি আমার বইয়ের পেজেই ঢুকলে, কোচকাঞ্চনের যে কোনো বা আমার লেখক পরিচিতি ওইখানে সার্চ দিয়ে নিচে বইগুলোতে দিলে দেখবেন যে আপনি একটা বই সার্চ করে ঢুকছেন, 3টা মিলে একটা বান্ডেল দেখাচ্ছে, এক ক্লিকে 3টা হয়ে যাচ্ছে। সেল মোড টু, আপনার কেনার উদ্দেশ্য ছিল একটা, আপনি 3টা কিনে ফেললেন। তারপর ইনক্রিজ দ্য ফ্রিকোয়েন্সি অফ কাস্টমার্স পারচেজ। ফ্রিকোয়েন্সি অর্থাৎ এখন একটা কাস্টমার ধরেন দিনে বা মাসে একবার কিনে, আপনি চিন্তা করবেন তাকে মাসে 2বার কেমনে কিনানো যায়, তাহলে কিন্তু সেলস ডাবল হয়ে গেল। এবং এরকম একটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে কোলগেটের নাম আমরা সবাই জানি, এবং কোলগেট টুথপেস্ট একটা সময় বিক্রি একদম স্টাক হয়ে গেছিল, মানে একই রকম, বাড়তেছে না কমতেছে না এরকম। তখন একটা কনসালটেন্সি ফার্মের থেকে ওরা কনসালটেন্সি স্ট্র্যাটেজি প্ল্যানিং নিল এবং একটা বড় অঙ্কের পেমেন্ট করে। ওই প্ল্যানিং এ ওইখানে তাদেরকে লিখে দেওয়া হলো যে আপনারা কাজ করেন, টিউবের ক্যাপের মুখের অংশটা বড় করে দেন, দ্যাটস ইট। কোলগেট কোম্পানির পরামর্শটা ভাল লাগে নাই, এতগুলো টাকা খরচ করে পরামর্শটা দিল। কি পরামর্শ দিল? ওরা ভাবছে যে আমরা এত ডলার খরচ করে পরামর্শ নিয়েছি, আরো মনে হয় বড় বড় কাজ দিবে, যেটা দিয়ে আমরা বিশাল খরচ টরচ করে দাগদুম জাকজমক করে কিছু একটা করব। কিন্তু এইটা ওরা বুঝতে পারেনি, কিন্তু চিন্তা করলো এতগুলো টাকা যেহেতু দিয়েছি, এক কাজ করি মুখটা বড় করে দেখি। এবং প্রোডাকশনে মুখ বড় করার কারণে যেটা হলো সেলস বুম, সাথে সাথে বুম। কেন বুম? বিকজ আগে যেই ফ্যামিলি টুথপেস্ট আমরা কিভাবে ইউজ করি, টুথপেস্টের এই যে টিউব এরকম থাকে, ধরেন সে আমরা পেছনে চাপ দেই, ব্রাশের মধ্যে টুথপেস্ট নেই, রাইট, এরপর ব্রাশ। কিন্তু
টুথপেস্ট এমন জিনিস, চাপ দিছি বের হয়ে গেছে। এই মুখের অংশটা, ক্যাপের অংশটা যদি বড় হয়, চাপ দিলে বেশি বের হবে না? তাহলে চাপ দিলে বেশি যদি বের হয়, আপনি খেয়াল করে দেখেন তো ঘটনাটা কি ঘটবে। বেশি বের হলে টুথপেস্টটা রাখতে পারতেছে না। যেই ফ্যামিলিতে আগে টুথপেস্ট লাগতো মাসে হয়তো একটা, ওই ফ্যামিলিতে এখন ধরেন 2 মাসে 3টা লাগতেছে বা মাসে 2টা লাগতেছে, সেলস বেড়ে গেল। আর যারা কোলগেটের ইউজার তারা তো কোলগেটই কিনবে। ইভেন বাংলাদেশের লাইফ বয় হ্যান্ড ওয়াশ দেখবেন এই পলিসিটা ফলো করে। আপনি অন্য কোনো হ্যান্ড ওয়াশের পরিবর্তে লাইফ বয় বা কিছু কিছু হ্যান্ড ওয়াশ ব্র্যান্ড আছে, চাপ দিলে দেখবেন একসাথে অনেকগুলো পড়ে যায়। হ্যান্ড ওয়াশ যদি চাপ দিলে অনেকখানি পড়ে, এটা তো আর ভেতরে ঢুকানোর সুযোগ নাই, ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে। এই যে স্ট্র্যাটেজিক্যাল মুভ। ইভেন আপনি যদি পারফিউমের অ্যাডগুলো গবেষণা করেন, আপনার কি কোনো সময় মানে এটা চিন্তা করে দেখছেন যে পারফিউম তো এমনি এমনি মাখার জিনিস না। এই কি করে দেখবেন যে এই আগা থেকে মাথা মানে এমনি 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 পারফিউম পুরা শরীরে এমনি এমনি মাখানো অ্যাড দেখায়। এবং আমরা অ্যাডে এইভাবে দেখায়, আমরা কিন্তু নিজেরও এরকম ফুসফাস ফুসফুস করে মারতে থাকি। এটা কেন? আমার ইউজ বাড়তেছে, আর ইউজ বাড়লে সুবিধা হচ্ছে আমার সেলস বেশি হবে। এই যে সার্ফ এক্সেল যখন বলতেছে দাগ থেকে যদি দারুণ কিছু হয়, দাগই ভালো। আচ্ছা বুঝলাম দাগ ভালো, তাহলে আমার দাগ ভালো নিয়ে তোমার এত চিন্তা কেন? কারণ আমার বাচ্চা যদি এগুলো নোংরা করে, তাহলে ধুইতে তো সার্ফ এক্সেল বেশি খরচ হবে, আর বেশি খরচ হলে আমি সার্ফ এক্সেল বেশি কিনবো। তাহলে বাচ্চাদের নোংরা করতে দেন, আমগো সার্ফ এক্সেল বেচা বেশি হবে। যাই হোক, মজা করে বললাম আর কি। তো আপনাকে এইটা মাথায় রাখতে হবে যে কিভাবে ফ্রিকোয়েন্সি বাড়ানো যায়, একই কাস্টমারের কাছে আরো বেশি করে কিভাবে বিক্রি করা যায়। The ultimate goal of the business is to create customer অ্যাডভোকেট। কাস্টমারকে কি বানাইতে হবে? আমার বিজনেসের অ্যাডভোকেট বানাইতে হবে। এমন সার্ভিস দিতে হবে ও যাতে জীবনে না বলে, ও যাতে আরো মানুষকে আমার ব্র্যান্ড সম্বন্ধে বলে। জে আব্রাহাম called it the strategy of preeminence. Preeminence মানে কি? Organize your customer in that way, then when you become the preeminence choice,